ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, ব্যাংকে আমানতের জোয়ার, তবু উদ্যোক্তারা কেন ঋণ পায় না। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাবিবুর রহমান, আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ, এবং আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জনাব আশরাফ আহমেদ, উদ্যোক্তাদের কাছ থেকে আমরা হর হামেশাই একটা অভিযোগ পাচ্ছি যে ব্যবসা পরিচালনার জন্য চলতি মূলধন, যেটা বিশেষ করে ওয়ার্কিং ক্যাপিটাল ইংরেজিতে আমরা সহজে যেটা বুঝি, সেটি আসলে কাঙ্ক্ষিত হারে বা প্রয়োজনের সময় ব্যাংকগুলো দিচ্ছে না। কিন্তু অপর দিকে দেখছি যে ব্যাংকগুলোতে তাদের আমানতের পরিমাণও বাড়ছে। মানে এই যে উদ্যোক্তাদের অভিযোগ, ব্যবসায়ী নেতা হিসেবে আপনার কাছে শুনতে চাই, আসলেই কি বাস্তবতা এরকম, নাকি উদ্যোক্তারা আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য এই ধরনের অভিযোগ দিচ্ছেন? ধন্যবাদ। দেখুন, প্রথমে যে জিনিসটা বুঝতে হবে আপনাকে, যে আমরা যে ব্যাংকিং সেক্টর যখন একটা ব্রাশ দিয়ে পেন্ট করার চেষ্টা করি, এটা কমপ্লিটলি ভুল। কারণটা হচ্ছে, আপনি যদি দেখেন যে বাংলাদেশে যে 60টা ব্যাংক আছে, তার মধ্যে 24টা ব্যাংকের অবস্থা কিন্তু খুবই ভালো। তাদের ক্যাপিটাল বেজের পরিমাণ প্রায় 15 থেকে 20% অফ দ্য লোন বুক, যেটা থাকার কথা 10%। আবার অনেকগুলো ব্যাংক, রাফলি অ্যাবাউট 20 থেকে 25টা ব্যাংক, এরা একটা বড় ধরনের ক্যাপিটাল শর্টফলে ভুগছে। তার মধ্যে স্টেট ওন ব্যাংকগুলো আছে, অনেকগুলো ইসলামী ব্যাংক আছে, এবং এর বাইরেও ফার্স্ট জেনারেশন 3-4টা ব্যাংক আছে। সো এদের দুজনের, এই দুইটা গ্রুপের সিচুয়েশন কিন্তু কমপ্লিটলি আলাদা। প্রথম গ্রুপে যেটা হচ্ছে, যেই ব্যাংকগুলো ভালো করছে, তারা শুধু ডিপোজিট গ্রোথই দেখছে না, তারা একই সাথে তাদের প্রফিটেবিলিটি মারাত্মক রকমভাবে বেড়ে গেছে। যেখানে আমাদের 3 থেকে 4% নেট ইন্টারেস্ট মার্জিন থাকে, ওটা 6%-এর উপরে চলে গেছে। এই ব্যাংকগুলো ইজ ফ্লাশ উইথ লিকুইডিটি। কিন্তু তাদের জন্য ইস্যুটা হচ্ছে, তারা যখন এই যে লিকুইড ডিপোজিটটা বাড়ছে, তারা হঠাৎ করে দেখছেন যে এই যে বাড়তি ডিপোজিট, এটা কিন্তু সবচেয়ে লাভজনক ডেপ্লয়মেন্ট হচ্ছে সরকারি বন্ডে বিনিয়োগ করাটা, যেটা 10 থেকে 12% লেভেলে করা যাচ্ছিল। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, আপনি যদি কর্পোরেট সেক্টরের আউটলুক দেখেন, সেখানে কিন্তু একটা বড় ধরনের দুশ্চিন্তার ব্যাপার আছে। কারণ আমরা গত 1-1.5 বছর ধরে দেখছি যে বিনিয়োগে একটা বড় ধরনের মন্দা আছে। এটার মন্দাটার পিছনে কিন্তু শুধু যে অর্থনৈতিক কারণ তা কিন্তু না। এটার পিছনে সিকিউরিটি কন্ডিশনস থেকে শুরু করে, আপনার ইকোনমিক আউটলুক থেকে শুরু করে, পলিটিক্যাল আনসার্টেনিটি, সমস্ত কিছু আছে। এনার্জি অফকোর্স ইজ এ মেজর ড্রাইভার নাও। কারণ বাংলাদেশে হঠাৎ করে আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি, যেখানে আমরা গত 15-20 বছর, 30 বছর ধরে আসলে গ্র্যাজুয়ালি আমাদের এনার্জি কনজামশন বাড়াতে পারছি, এনার্জি সাপ্লাই বাড়াতে পারছি, সেটা হঠাৎ করে ফল্টার করছে। সো এই সিচুয়েশন হচ্ছে একটা সেকশনে। আবার অন্য ব্যাংকের যেই সেকশনটার কথা, সেকেন্ড যে গ্রুপটার কথা বললাম, যারা বড় ধরনের একটা ক্যাপিটাল শর্টফলে আছে, তাদের এস্টিমেটেড মার্কেট শেয়ার ইজ অ্যাবাউট 45-50%। তার মানে হচ্ছে, আপনি টোটাল ব্যাংকিং সিস্টেমের যদি আপনি মোটামুটি দুভাগ হয়ে গেছে, যে একটা ভাগ একটা বড় ধরনের কন্ট্রাকশনের মধ্যে আছে ক্যাপিটাল শর্টফলের জন্য, তাদের যে এক্সিস্টিং ক্লায়েন্ট যারা আছে, তারাও প্রয়োজন মতো ঋণ নিতে পারছেন না। আবার বড় অন্য আরেকটা ব্যাংক গ্রুপের ব্যাংকের, কিন্তু আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই, উদ্যোক্তাদের কাছে হর হামেশাই আমরা একটা অভিযোগ শুনছি, যে অনেক উদ্যোক্তাই অভিযোগ করেন যে ব্যাংক তাকে প্রয়োজনের সময় প্রয়োজনীয় চলতি মূলধনের সরবরাহ দেয়নি, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল না থাকার কারণে তার প্রোডাকশন বাধাগ্রস্ত হয়েছে, তার ইনকাম বাধাগ্রস্ত হয়েছে, এবং তারপরে একটা সময় নিয়ম অনুযায়ী তিনি বিএল হয়েছেন, তারপর সিএল হয়েছেন। এই যে অভিযোগটা, এটি আসলে কতটুকু বাস্তবসম্মত? এটা অ্যাবসোলুটলি ট্রু। বিশেষ করে যে ব্যাংকগুলোর কথা বললাম, যারা স্ট্রাগল করছেন এখন, সেক্ষেত্রে কী হচ্ছে, তাদের যে এক্সিস্টিং কমিটেড লোন লাইনগুলো আছে, ওয়ার্কিং ক্যাপিটাল লাইনগুলো আছে, সেটাও তো রিজর্ভ করতে পারছেন না, কারণ তাদের কাছে সেই লিকুইডিটি নেই, টাকা নেই, কিংবা সেই ক্যাপিটাল ক্যাপাসিটি নেই। ফলে ধরা যাক আমি এমন একটা ব্যাংকে ব্যাংকিং করতাম, যেই ব্যাংকটা ধরেন এই যে 5টা মার্জ করা হলো, তার মধ্যে একটা। সো তার মানে কি, ওই আমার ব্যাংক কিন্তু আমাকে গত 1.5-2 বছর ধরে আমাকে আমার ওয়ার্কিং ক্যাপিটাল যেটা কমিটেড লাইন আছে, যেটা সিকিউরিটি সব কিছু তার কাছে দেওয়া, সেটাও কিন্তু আমাকে রিজর্ভ করতে পারেনি। তো এই রকম সিনারিওতে আমার পক্ষে ডিফল্ট করা ছাড়া কোনো অপশনই নেই। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমাদের সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আছেন জনাব হাবিবুর রহমান। মানে যে কথা আশরাফ আহমেদ বলছিলেন, আসলেই
তো আসলে যদি বলি যে ব্যাংকগুলো দুর্দশাগ্রস্ত একীভূত হচ্ছে সেটির বিষয় তো আলাদা, কিন্তু আপনারা যারা এখনো ব্যাংকিং করছেন তাদের ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জটা কি এরকমই কিনা? ধন্যবাদ। ডিবিসি দর্শক শ্রোতাদেরকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসলে আমাদের আশরাফ ভাই যেটা বলেছে, সত্যিকার অর্থে ব্যাংক আসলে এখন দুই ভাগ হয়ে গেছে। একটি হচ্ছে যেটা বলছে যে প্রায় 15-20টা ব্যাংক আছে যাদের আর্থিক অবস্থা খুবই ভালো, এবং প্রায় 30টা এবং 35টা ব্যাংকের অবস্থা এটা বলা চলে কোনো রকম চলছে তারা। আর প্রশ্ন হচ্ছে একটা ব্যাংকের কাছে একটা কাস্টমার কী চায়? সে তার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য সে তার ওয়ার্কিং ক্যাপিটাল চায়, বা তার মনে করেন মূলধন যন্ত্রপাতি আরও তারা টার্ম ফাইন্যান্স চেয়ে থাকে। কিন্তু আসলে কয়েকটা ব্যাংক ছাড়া ম্যাক্সিমাম ব্যাংকে এখন টাকা দিতে পারছে না। কেন পারছে না? এর কয়েকটা কারণ আছে। নাম্বার 1, কোভিড পরবর্তী সময়ে কোভিডের যে অভিজ্ঞতা আমাদের মনে করেন, সেই অভিজ্ঞতা আসলে আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের বিভিন্ন রকম মনে করেন যে নিয়ম কানুন, সেটা অনেক পরিবর্তন নিয়ে আসছে। যেমন আমরা বলি, আমার ব্যাংকের কথাই বলি, আমার যে কাস্টমারগুলো আমি চেষ্টা করি আমার যতটুকু সম্ভব কাস্টমারকে আমার ওয়ার্কিং ক্যাপিটাল বলেন বা আদার ফ্যাসিলিটিস বলে এগুলোকে আমি প্রমোট করার জন্য। বিকজ অফ দ্যাট ব্যাংকের মূল কাজ হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করা। এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করলে কী হবে? এমপ্লয়মেন্ট হবে, ইকোনমিক মনে করেন চালিকা শক্তি কলবর বৃদ্ধি পাবে, এতে জিডিপি বৃদ্ধি পাবে, দেশ উন্নতি হবে। তাহলে আমি কেন পারছি না? আমি পারছি না যেটা আমাদের আশরাফ ভাই রাইটলি বলেছেন, অনেকগুলো ব্যাংকের প্রভিশন শর্টফল আছে, ক্যাপিটাল শর্টফল আছে। এখন একটা ব্যাংক ক্যাপিটাল শর্টফল রেখে প্রভিশন শর্ট রেখে সে তো মনে করেন তার কাছে কাঙ্ক্ষিত যদি টাকা না থাকে, যদি ডিপোজিট না থাকে, সে তো আপনার বিনিয়োগ করতে পারছে না। তাহলে এই সমস্যার কারণে দেখা গেছে কি, উনি যেটা বললো, একটা বিশেষ গোষ্ঠীর কতগুলো ব্যাংক যেখানে মনে করেন হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ ছিল, কাস্টমার ছিল, তারা কিন্তু আজকে পিছপা হয়ে গেছে। তারা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারছে। দ্য রিজন দেয়ার ইজ নো ওয়ার্কিং ক্যাপিটাল, দেয়ার ইজ নো টার্ম ফাইন্যান্স, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা বলে থাকি কী জন্য? আমরা বলে থাকি এই জন্য, আমাদের কাস্টমারই দেওয়ার মাস্টার। কাস্টমারদেরকে আমাদেরকে মনে করেন তাদের সুবিধা ভালো মন্দ, তাদের বিজনেস এনরিচ করার জন্য যতটুকু সম্ভব আমাদেরকে তাদেরকে সহযোগিতা করা উচিত। কিন্তু বাধা কোথায়? বাধা হচ্ছে আমাদের ডিপোজিট ক্রাইসিস। এখন এই যে মনে করেন একটা বিশেষ গোষ্ঠীর কতগুলো ব্যাংক মনে করেন ডিপোজিট কাস্টমার অবাধ অ্যাকাউন্ট টাকা দিতে পারছে না, মানুষের মনে করেন ট্রাস্ট নষ্ট হয়ে গেছে। পাশাপাশি ইসলামী ব্যাংক, আপনি 10টা ইসলামী ব্যাংক আছে, আপনি জানেন ইকোনমিতে কাজ করছে, 10টা ব্যাংকের মধ্যে 5টা ব্যাংকে কিন্তু বাই দিস টাইম কিন্তু কলাপস হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিশেষ গোষ্ঠীর ব্যাংকের কথা আপনি বলছেন, সেগুলো তো আসলে একীভূত হওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে রয়ে গেছে, এবং এগুলো যে ব্যাংক হিসেবে থাকবে না সেটা মোটামুটি একটা তথ্য জনগণের কাছে চলে গেছে। বাকি ব্যাংকগুলোর সমস্যা হচ্ছে কেন? বাকি ব্যাংকগুলোর সমস্যা হচ্ছে ডিপোজিট ক্রাইসিস। আসলে সত্যিকার অর্থে মানে কেন তারা কেন ডিপোজিট আনতে পারছে না? ডিপোজিট আনতে পারছে না মনে করেন, আমি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দেই। আমাদের 24 থেকে 25 সালে আমাদের ডিপোজিট গ্রোথ ওভারঅল 9.45%, হোয়ারেজ ইনভেস্টমেন্ট গ্রোথ হচ্ছে কত? 6.25%। যেটা তো এখন ডিপোজিট গ্রোথ থাকা সত্ত্বেও ইনভেস্টমেন্ট গ্রোথটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে পারছি না। রিজন হইলো মনে করেন এখন প্রত্যেকটা মানুষ বা ব্যাংকার আমরা যারা আছে, আমরা আনসার্টেনের মধ্যে কাজ করতেছি। আমাদের মেইন কাজ হচ্ছে টু অ্যাসেস দ্য রিস্ক অ্যান্ড টু ফাইন্ড আউট দ্য ইনহেরিটেড রিস্কটা মিনিমাইজ করে আমাদের ফাইন্যান্স করা। এখন মনে করেন পলিটিক্যাল আনরেস্ট, আমাদের রাষ্ট্রপতি যথার্থই বলেছেন, গ্যাসের সমস্যা, ব্যাড ট্যাক্সের সমস্যা, নানাবিধ সরকারের নানা রকম সমস্যা। এই সমস্ত সংকটের মধ্যে থেকেও আপনি যেমনটা বলছিলেন, যেমনটা আশরাফ আহমেদও বললেন যে 10-12টা বা 15টা ব্যাংক তারা যথেষ্ট পরিমাণ ডিপোজিটও পাচ্ছে এবং তাদের কাছে সারপ্লাস অর্থ আছে। তারা যদি একই ফিল্ডে থেকে পর্যাপ্ত পরিমাণ আমানত সংগ্রহ করতে পারে, অন্য যে ব্যাংকগুলো আপনারা যারা আছেন তারা কেন পারছেন না? তারা পারছে না, শুনেন, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ট্রাস্ট অফ দ্য পিপল, ট্রাস্ট অফ দ্য কাস্টমার। একটা অর্গানাইজেশনের মধ্যে একবার যদি ট্রাস্ট নষ্ট হয়ে যায়, সেটা রিগেইন করা ইজ ভেরি সো টাফ। আপনি দেখেন যে 10টি ব্যাংক বা 12টি ব্যাংক ভালো করছে, তারা কিন্তু আপনি দেখেন, আপনি যদি ইনভেস্টমেন্টের দিকে তুলনা করেন, ইনভেস্টমেন্টের চেয়ে তারা কি গভর্নমেন্ট বন্ডে তারা ফাইন্যান্স করতেছে বেশি। বিকজ অফ দ্যাট ইট ইজ সিকিউরড। আমরা চাচ্ছি না, বা অনেকে চাচ্ছে না এখন যে এই পলিটিক্যাল যে একটা আনরেস্ট আছে বা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, এই অবস্থায় আমি একটা ফাইন্যান্স করব,
এর রিস্ক অনেক বেশি কিন্তু। নিশ্চয়ই আপনার কাছে এই বিষয় নিয়ে আরও শুনবো, কিন্তু তার আগে জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, এই যে কথাটি হাবিবুর রহমান বলছিলেন যে ব্যাংক ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করতে চায় না, এটা যে কেউই আসলে চাইবে না, কারণ জনগণের আমানত সে এমন কোনো জায়গায় বিনিয়োগ করতে চায় না যেখানে আসলে ঝুঁকি আছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা কি? আমরা দেখছি যে এই যে 8-10টি ব্যাংক, যেটি আশরাফ আহমেদও বলছিলেন যে তাদের কাছে প্রচুর সঞ্চয় বা আমানত যাচ্ছে, তারা তাদের এই আমানতের একটা বড় অংশ আসলে উৎপাদনশীল খাতে বিনিয়োগ না করে বাংলাদেশ ব্যাংক বা সরকারের ব্যাংক যে বিল এগুলোতে বিনিয়োগ করছে। সেখানে কি কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকা নেই? এটা অনুৎপাদন খাত না, এটা উৎপাদনশীল খাতই। তো যাই হোক, প্রথমে আমার অবজেকশন আপনার টাইটেলটা নিয়ে, যে ডিপোজিটের কি আপনি কি জানেন, জোয়ার ডিপোজিটের জোয়ার কয়টা ব্যাংকে মানে কয়টা ব্যাংকে, তাই না? ওই যে উনি একটা কথা বললেন না যে ওভারঅল আপনার লোকজনের আস্থা নষ্ট হয়ে, আমার প্রশ্ন তো আপনার কাছে সেখানে, এই যে 10টা ব্যাংকে বাড়ছে, বাকিগুলোতে কেন যাচ্ছে না? এখানে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কি? 10টা ব্যাংকে বাড়ছে কেন? ওই যে সমস্ত ব্যাংকের লোকজন রাখতে চান সেখান থেকে টাকা নিয়ে সেখানে রাখতেছে, এবং দে আর ফ্লাডেড উইথ ডিপোজিট। না, সেটা হয়তো 5টা বা 7টা ব্যাংক, কিন্তু বাকি অন্য যে ব্যাংকগুলো আছে, বাকি অন্য একটা ব্যাংকের ডিপোজিট বাড়ছে না। এটা আসলে কেন? আমার এই প্রশ্নটা তো এখানে আস্থা নেই, আমার আস্থা নাই। এই আস্থা ফেরাবে কি? ওই আস্থা ফেরানোর ব্যবস্থা আপনাকে করতে হবে, তাই না? আমি তো সবসময় বলি উই হ্যাভ ফেইলড বাট উই শ্যাল হ্যাভ টু কি বলে মানে টার্ন অ্যারাউন্ড। আমরা ফেল করেছি, এটা সত্যি, কিন্তু আমাকে তো টার্ন অ্যারাউন্ড করতে হবে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু আমাকে ফেরাবো। আস্থা আপনি ফেরাবেন কিভাবে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন, তাই না? মানে এটা কে এবং কিভাবে এবং যেভাবে, এটা ডেফিনেটলি এটার মূল পলিসি তো নিতে হবে বাংলাদেশ ব্যাংক। এবং আমরা তো এগুলোর বহু উত্তর আছে, বুঝছেন? দুই কথায় তো বলে, প্রথমত আপনার গভর্নমেন্টের একটা পলিটিক্যাল কমিটমেন্ট, সেকেন্ডলি আপনার একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক আপনার চাই, তাই না? তারপর এই মানে 15 মাসেও কি সেন্ট্রাল ব্যাংক শক্তিশালী হয়নি? না, কিসের শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক, কিসের শক্তিশালী? এই এখন একটা আপনার কি বলে বাংলাদেশ ব্যাংক অর্ডার, এটা চেঞ্জ করার এখন একটা প্রয়াস নেওয়া হচ্ছে। গভর্নর সাহেবের পজিশনটা আপনার ইন্ডিপেন্ডেন্ট করা, মানে আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বোর্ডটাকে ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। এগুলো তো অনেক আগেই করার কথা ছিল, কিন্তু এগুলো সম্বন্ধে আমরা বহু আগে থেকে বলতেছি, তাই না? এগুলো তো কিছুই করেনি। সো আওয়ার সেন্ট্রাল ব্যাংক ইজ সাবঅর্ডিনেট টু দ্য মিনিস্ট্রি, তাই না? অ্যান্ড মিনিস্ট্রি ইজ দ্য ওনার অফ দ্য ব্যাংক। তো এবার বুঝেন রেগুলেটর কীভাবে ওনাকে রেগুলেট করবে, সিন্স রেগুলেটর ইজ সাবঅর্ডিনেট টু দ্য ওনার। এই কনফ্লিক্টগুলো তো আপনাকে রিজলভ করতে হবে, তাই না? সেটি তো গেল সরকারি ব্যাংকের ক্ষেত্রে, কিন্তু বেসরকারি ব্যাংকগুলোও তো আসলে অনেকগুলো ব্যাংক, আমি নাম বলতে চাচ্ছি না, বেশ কিছু ব্যাংক তারাও আসলে এই সঞ্চয় সংগ্রহের ক্ষেত্রে ভুগছে। আমার আস্থা নেই, আমি রাখবো না সেখানে। সেই আস্থা ফেরানোর দায়কার, সেই আস্থা ফিরাতে হলে আমার প্রবলেমে হাত দিতে হবে, তাই না? তা আমার প্রবলেমগুলো কি? আমার গভর্নেন্সের প্রবলেম, আমার এনপিএল এর প্রবলেম। আপনি প্রবলেমে হাত দিচ্ছেন না। আমার ক্যাপিটাল শর্টফল, আমার প্রভিশনিং শর্টফল, এগুলো কীভাবে আপনি তৈরি করবেন সেগুলো আপনি কি বলে অ্যাড্রেস করেন, তবে তো আমার আস্থা আসবে, তাই না? আপনি ওগুলো অ্যাড্রেস করবেন না, আপনি আমাকে বলেন যে আপনারা টাকা রাখেন, আপনারা কম টাকা তুলেন, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু টাকা তুলেন, আপনি যত কথাই বলেন না কেন, আই এম নট গোয়িং টু লিসেন টু ইউর ওয়ার্ডস, তাই না? তো সুতরাং আস্থা আপনাকে ফেরত আনতে হবে, তাই না? এবং আস্থাটা ডিপেন্ড করবে কী হবে। এই যে 5টা ব্যাংক যে আপনার মার্চ করা হচ্ছে না, আমি বাংলাদেশ ব্যাংকের লোকজনের জিজ্ঞেস করলাম যে তুমি কি পারবা এদেরকে আস্থা ফিরিয়ে আনতে? বলে তফিক ভাই, আমরা তো এদেরকে, এগুলো সরকারি আওতায় আসতেছে, আমাকে সরকারের নাম থাকলে এটার আস্থা আসবে, নাম্বার 1। আর নাম্বার 2 আমাকে বলে কি, আমরা তো ইসলামী নামটা ব্যবহার করব, মানে তোরা সরকারের নামও ব্যবহার করবে, ইসলামী নামও ব্যবহার করবে, তাহলে জনগণের আস্থা চলে আসবে। আমি বলে শোনো, ইসলামী নাম ব্যবহার করে একমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডই সাকসেসফুল হবে, অন্য কেউ একজন সাকসেসফুল হবে না। আই টেল ইউ, তুমি লেখা রাখো। আর সেকেন্ডলি, সরকার ওনারশিপে থাকলে যে আস্থা আসবে, এটা তোমরা কে বলছে? তোমরা মানুষের একটা ভুল ধারণাকে এক্সপ্লয়েট করে ওইটার বেসিসে তোমরা ব্যবসা করতে চাও বা তোমরা রেগুলেট করতে চাও। আসলে একটা ব্যাংকের উপর আমার আস্থা আসবে কি আসবে, এটা ডিপেন্ড করে আমার ক্যাপিটালের উপরে। প্রত্যেকটা ব্যাংকের আপনার ক্যাপিটাল শর্টফল, তাই না? হ্যাঁ, এখন মানুষ দেখবে এটা গভর্নমেন্ট ওনার যেহেতু, আমার টাকা তো কোনো না কোনোভাবে ফেরত পাবে। আপনি দেখেন জনতা ব্যাংকে, ওই দিন পেপারে দেখলাম জনতা ব্যাংকের প্রায় কি 75,000 কোটি টাকা এনপিএ। আচ্ছা বলেন তো দেখি, তো এদের সাথে কেউ বিদেশিরা ব্যবসা করবে বলেন? তো এইরকম অবস্থাতে মানে আসলে আমাদের গভর্নমেন্টও মানুষের ভুল ধারণাগুলোকে এক্সপ্লয়েট করতে চায়। নিশ্চয়ই, এবং আমি আপনার সাথে পুরোপুরি একমত, কিন্তু আরেকটা বিষয় আপনার মন্তব্য চাই। যে বিষয়টি আসলে হাবিবুর রহমান বলছিলেন যে ব্যাংকগুলো এখন
ওই আস্থা ভালো থাকার সুযোগে যাদের হাতে প্রচুর আমানত, সেই আমানত যে তারা গভর্নমেন্ট বিল বা বন্ডে ব্যবহার করছে, সেটির কি কোনো আসলে সীমা কেন্দ্রীয় ব্যাংক না, নির্ধারণ করে সেরকম দিতে কোনো পারতো সীমা। কিনা, যার মাধ্যমে আসলে এই ব্যবসাটাতে অন্তত না, সবাই একই রকম সমান সুযোগ পেত? সীমা বাংলাদেশ ব্যাংক এটা করতেও পারে নাই ইনফ্যাক্ট। কারণ আমার হাতে ডিপোজিট থাকলেই কি আমি লেন্ডিংয়ে যাব? লেন্ডিং করার কিছু নিয়ম কানুন আছে, তাই না? তা লেন্ডিং আমাকে তো দেখতে হবে ওয়েদার দ্য বরোয়ার ইজ ক্রেডিট ওয়ার্দি, তাই না? আমার সে ডিপোজিট আছে, সো হোয়াট, আমাকে প্রথমে আমার রিজার্ভ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, আমার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। যেমন আমি দেখি বাংলাদেশে অনেক ব্যাংক সমানে লেন্ডিং করে যাচ্ছে, কিন্তু তার কোনো ক্যাপিটাল সাপোর্ট নেই। অনেক ব্যাংকের আমি দেখি, আপনারাই করেন, এই যে 100টা ব্যাংকের ব্রাঞ্চের লাইসেন্স নিচ্ছে, কিন্তু কোনো ক্যাপিটাল সাপোর্ট নেই। বাংলাদেশ ব্যাংকও জিজ্ঞেস করে না। মানে এগুলো হচ্ছে সবই আমাদের কী বলবো, পুরো সিস্টেমটা হজপজ, বুঝছেন? তো সুতরাং এখন আমার ডিপোজিট সারপ্লাস, তাতে কী আছে? তাই বলে কি আমি যাকে খুশি তাকে টাকা দিব? দিস ওপিএম, আদার পিপলস মানি, আই মাস্ট বি অ্যালার্ট, তাই না? নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। এই বিরতিতে যাওয়ার আগে জনাব হাবিবুর রহমান, আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই। এই যে 15 মাস মানে 5ই আগস্টের পরে যে পরিবর্তন, সেটি আসলে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে আপনারা কতটুকু স্বাধীনতা ভোগ করছেন ব্যবস্থাপনা জায়গা থেকে? কারণ আমরা অতীতে দেখেছি ভীষণ রকম হস্তক্ষেপ ছিল পর্ষদের। এখন কি পরিস্থিতি সেটি জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ব্যাংকে আমানতের জোয়ার, তবু উদ্যোক্তারা কেন ঋণ পায় না। এই বিষয় নিয়ে বিরতিতে যাওয়ার আগে জনাব হাবিবুর রহমান, আপনার কাছে জানতে চাইলাম 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আসলে পরিচালনা পর্ষদের প্রভাব এই ব্যবস্থাপনা ক্ষেত্রে কতটুকু কমেছে, নাকি বেড়েছে, নাকি আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সবাই জানি একটা ভালো বোর্ড, ভালো ম্যানেজমেন্ট মানে ভালো ব্যাংক। আপনি দেখেন যে ব্যাংকগুলো সমস্যায় জর্জরিত, বিশেষ করে 5টা ব্যাংক আর অন্যান্য ব্যাংকগুলো আছে। এই ব্যাংকের বোর্ড পরিচালনা পর্ষদের যারা কাজ করছেন, তাদের মধ্যে কি গুড গভর্নেন্স আছে? তাদের মধ্যে মনে করেন কর্পোরেট কালচার আছে? তাদের মধ্যে ট্রান্সপারেন্সি আছে? তাদের মধ্যে ইথিক্যালস ভ্যালু যেটা সেগুলো আছে? আমি তো দেখতে পাই না। আপনি দেখেন দোজ ব্যাংক হ্যাভ বিন ডুইং ফ্যান্টাস্টিক, ভালো করছে বাজারে। প্রত্যেকটা ব্যাংকের বোর্ড, দে আর ভেরি কনসাস, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর ভেরি নলেজেবল পারসন হাউ টু হ্যান্ডেল দ্য বিজনেস। মোস্ট অফ দি ব্যাংকসের, আমাদের যে ব্যাংকগুলো মনে করেন বোর্ড আছে, পরিচালনা পর্ষদ আছে, আমি সম্মানের সাথে বলতেছি, অনেকেই অনেক কিছু বুঝতে চায় না। সবাই আমি ব্যাংকের ডিরেক্টর, আমি ব্যাংকের মালিক, আমাকে এই করতে হবে, ওইটা দিতে হবে, এই কাজ করতে হবে, ওইখানে যেতে হবে, সেখানে করতে হবে। বাট অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স একজন এমডি কতটুকু কাজ করতে পারে, এমডির কাজ কী বা বোর্ডের কাজ, এটা স্পেসিফিক্যালি একদম সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে। এরপরও আমি সম্মানের সাথে বলতেছি, অনেক পরিচালকবৃন্দ এসব কথা শুনতে চায় না, মানতে চায় না। এবং যেসব বোর্ডের মনে করেন এই মানতে চায় না, বুঝতে চায় না, সেই বোর্ডগুলো কিন্তু আস্তে আস্তে করে মনে করেন ওই বোর্ডের ব্যাংকগুলো মনে করেন আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। কারণ ব্যাংকের ব্যবসা, ইট ইজ ওয়ান কাইন্ড ট্রাস্ট। আমি বারবার বলি, ট্রাস্ট ইজ দ্য মেইন অ্যাসেট। আপনি যখন দেখেন একটা ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান বা একজন ডিরেক্টর মনে করেন সেটা অসৎ কাজ করতেছে, সাথে সাথে পরের দিন পত্রিকায় চলে আসতেছে, এবং পিপল লুজিং দেওয়ার টেস্ট অন দ্য ব্যাংক, যে এই অবস্থা হয়ে যাচ্ছে। আপনি জেনে থাকবেন একটা ব্যাংক মনে করেন ভেরি রিসেন্টলি মনে করেন নতুন বোর্ড হয়েছে, মনে করেন আগের বোর্ড বাদ দিয়ে কী করেছে, ওনারা আসছে, ভালো কথা, কাজ করছে, কিন্তু ওনার বিল্ডিং, ওনার ভাড়ার বিল্ডিং, ওনার বিল্ডিংয়ে থাকতে হবে হেড অফিস, ওনার শাখা ওনার বিল্ডিংয়ে থাকতে হবে। এই যে একটা নেপোটিজম বা একটা স্বার্থপরতা, তাহলে এগুলো কি মনে করেন গুড গভর্নেন্সের মধ্যে পড়ে? এগুলো কি কর্পোরেট কালচারের মধ্যে? নেভার অ্যান্ড এভার। বাট উই হ্যাভ বিন প্র্যাকটিসিং দিস থিংস ইন দ্য ব্যাঙ্কিং এরিনা। ফলশ্রুতিতে কী হচ্ছে? মানুষের ট্রাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যেখানে ভাড়া 200 টাকা, সেটা 2000 টাকা দিয়ে ভাড়া দিচ্ছে। তাহলে এই যে কর্পোরেট কালচার বা গুড গভর্নেন্স কোথায়? নাই, না থাকার কারণে আজকে এই ব্যাংকগুলো মনে করেন ক্ষয়িষ্ণুতার দিকে যাচ্ছে, ডিপোজিট পাচ্ছে না। পরিবর্তনের ছোঁয়া আসলে সেখানে লাগেনি। আপনার কাছে আরো শুনবো জনাব আশরাফ আহমেদ। যেমনটা বলছিলেন হাবিবুর রহমান, আমরা দেখি তো আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাংকগুলোতে কোনো না কোনো ব্যবসায়ী গ্রুপ বা ব্যবসায়ী প্রতিনিধি সেখানে থাকেন। আবার এই ব্যবসায়ীরাই যখন নিজে বোর্ডে বসে সুবিধা নিতে চান, আবার বিভিন্ন ফোরামে দেখা যাচ্ছে যে হয়তো ব্যবসায়ীদের হয়ে কান্নাকাটি করেন। এই দ্বিচারিতা থেকে কবে বেরোবো আমরা? এটা দ্বিচারিতা, আমি মনে করি এই প্রশ্নের এই ফ্রেমিংটাই ভুল।
দেখুন বাংলাদেশে যেই 14-15টা ব্যাংকের কথা বললাম খুব ভালো করছে, এটার বোর্ডে কারা, এটা শেয়ার হোল্ডার কারা, এটা স্পন্সর কারা, তারাও বাংলাদেশের ব্যবসায়ী। আপনি যদি যদি বলেন যে ব্যবসায়ীরা ব্যাংক ওনার হতে পারবে না, তাহলে আসলে সেটা কি হবে আমার কোনো ধারণা নেই। মানে সেটা কী ধরনের ব্যাংক হবে, সেটা আদৌ ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবে না, জাস্ট খালি পাবলিকের টাকা নষ্ট করবে, এটাও আমি জানি না। খুব স্পেসিফিক্যালি আমি একটা জিনিস বলতে চাই, দেখুন আমরা বাংলাদেশ ব্যাংকের এই যে বোর্ডের কম্পোজিশন নিয়ে যেই কাজগুলো করছি আমি মনে করি এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই কাজটা, সেটা না করে যেটা কমপ্লিটলি ইররেলেভেন্ট এবং অপ্রয়োজনীয় যেই প্রসঙ্গগুলো সেটার উপরে ফোকাস করছে। প্রত্যেকটা ব্যাংক ডিরেক্টরের বাংলাদেশ ব্যাংকের আইনেই, বাংলাদেশ ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টেই আপনার ফিট অ্যান্ড প্রপার টেস্ট বলে একটা জিনিসের কথা বলা আছে। এই ফিট অ্যান্ড প্রপার টেস্টটা কী? এটার সিম্পল মানে হচ্ছে আপনি আপনার ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি আপনি ইয়ে করতে পারেন কি পারেন না। আপনি আপনাকে যে শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে যে দায়িত্বটা নিতে হয় সেটা আপনি পরিপূরণ করতে পারেন কি পারেন না। বোর্ডে একই পরিবারের কয়জন আছেন, তিনি কত পার্সেন্ট শেয়ার হোল্ডার, এই ডিসকাশনগুলো আমি মনে করি কমপ্লিটলি ইররেলেভেন্ট। আপনাকে যেটা দেখতে হবে যে ইনসাইডার লেন্ডিং যদি না হয়, ইট ইজ অলওয়েজ বেটার যে আপনি যেই কর্পোরেট হাউস ব্যাংক ওনার হবে তাদের অন্যান্য ব্যবসা না থাকাই ভালো। আপনি অত দূরে যাওয়ার দরকার নেই। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, আপনি দেখবেন যে ইন্ডিয়ান যে সবচেয়ে বড় যে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপগুলো তারা কেউ ব্যাংক ওন করে না। আপনি যদি ইউরোপে দেখেন, বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপস কেউ ব্যাংক ওন করে না। আমেরিকাতে দেখবেন না, আপনি এশিয়াতেও কোথাও দেখবেন না। এশিয়া দু একটা দেশে দেখবেন সেগুলো অ্যানোমালিস। এটার কারণটা হচ্ছে আপনি যখন একটা ব্যাংকের ওনার শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে কাজ করবেন, আপনি এত ধরনের রেস্ট্রিকশনের মধ্যে থাকেন যে আপনি চেষ্টা করবেন যে আপনার যদি সেটা যদি আপনার যেই কোম্পানিগুলো, যে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপগুলো আপনার সাথে সম্পর্কিত, সেখান থেকেও আপনি একটা কাট আউট করে ফেলবেন। এবং এই যে আপনি যদি বাংলাদেশের এক্সাম্পলে দেখেন যে ভালো ব্যাংকগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইজ রান বাই গুড বিজনেসম্যান। আপনি যদি ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো দেখেন, হ্যাঁ ওখানে সিচুয়েশনটা ডিফারেন্ট। কারণ আপনাকে বুঝতে হবে যে এই এক একটা ব্যাংক 300, 400, 500 বছরের পুরানো, 500 বছরের পুরানো অবশ্যই এখন ব্যাংকরাপ্ট হয়ে গেছে বেরিংস ব্যাংক, কিন্তু এই যে 150-200 বছর ধরে যে ব্যাংকগুলো কাজ করছে, তাদের যে ইন্টারনাল কালচার এবং স্ট্রাকচার, এটা আপনি 10 বছরে এটা আপনি করতে পারবেন না, এটা হবে না। কিন্তু আপনি যেই কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি ওই ফিডুশিয়ারি টেস্ট, ফিট অ্যান্ড প্রপার টেস্ট, ফিডুশিয়ারি ডিউটি, এই দুটো জিনিস যদি আপনি এনশিওর করতে পারেন, এবং আপনি যদি ইফ ইউ হ্যাভ কন্ট্রোল মেকানিক্স, যে আপনার ইনসাইডার লেন্ডিং না হয়, যাতে আপনার সার্কুলার লেন্ডিং না হয়, এগুলো কন্ট্রোল করার কিন্তু আজকে কোনো ব্যাপারই না। আপনি একদিনে, মানে একটা সময় ছিল যে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে টাকা যাচ্ছে এটা বের করতে আসে বাংলাদেশ ব্যাংকের বড় বড় সাংঘাতিক একটা ব্যাপার ছিল। এখন আপনি বিএফটিএন এর ডেটাবেসে সার্চ করে আপনাকে 15 মিনিটে বলে দেবে কোন অ্যাকাউন্ট থেকে, এই পার্টিকুলার অ্যাকাউন্ট থেকে গত 10 বছরে কত টাকা কোথায় ট্রান্সফার করা হয়েছে, কত টাকা ক্যাশ উইথড্রল করা হয়েছে। আপনি এটা 15-20 মিনিটের ব্যাপার। আপনি প্রত্যেকটা কোম্পানির অ্যাকাউন্টে জানেন আপনি কোথায় কত টাকা ডিপোজিট কখন হচ্ছে। সো এই ট্রেসগুলো করাটা আসলে আমাদের ওই টেকনোলজি প্ল্যাটফর্ম অলরেডি তৈরি হয়ে গেছে। এই কাজটা না করে বোর্ডে একই পরিবারের কয়জন বসবেন, বোর্ডে কতদিন কার সাথে কে সম্পর্কিত আছেন, এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করার কোনো মানে আছে বলে আমি মনে করি। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো জনাব তৌফিক আহমেদ চৌধুরী। মানে এই যে কমপ্লায়েন্সের কথা আশরাফ আহমেদ বললেন, সেটি তো নিশ্চিত করার দায়িত্ব নিশ্চয়ই কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের আসলে কি সেই সক্ষমতা আছে? সেটাই হচ্ছে প্রশ্ন আসলে। এই যে না, আমি একটু মানে আগে থেকে শুরু করি, কারণ মানে আসলে এই পট পরিবর্তনের পর কিন্তু সত্যিকার অর্থে আমাদের নতুন কোনো এনপিএল কিন্তু হচ্ছে না। আসলে পুরাতন এনপিএলগুলোই আসলে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা কমপ্লাই করতে চাচ্ছি, সেজন্য এগুলো ম্যানিফেস্টেড হচ্ছে বা বেরিয়ে আসতেছে। তবে এইটা তো ঠিক যে আপনাকে যদি ওই প্রবলেমটা অ্যাড্রেস করতে হয়, তো আপনার প্রবলেমের গভীরতাটা বুঝতে হবে, জানতে হবে। সুতরাং এই 6 মাস থেকে 3 মাসে আসলে এটাতে এটা কিন্তু আমি খুব অবজেকশন দিই না। আমি মনে করি এটা ভালো, কারণ এটা আমি জানতে পারছি যে আমার রিয়েল এনপিএলের প্রবলেমটা কী, তাই না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো ওইটা জেনে তো তারপরে আপনি মেজাজ নেবেন, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ মেজাজ নেবেন নাকি ব্যাংকিং মেজাজ নেবেন, কী নেবেন না নেবেন, তো আপনার কি নিল মেজাজ তো এখনো কিছু নেওয়া হয়নি। মেজাজ করতে কবে নিবে, আর মেজাজ কবে নেবে সেটি তো আমরা আপনার এই কেন্দ্রীয় ব্যাংকের মানে প্রসঙ্গে আপনি আসতেছিলেন। তো যাই হোক, আমরা যেটা মানে বলতে চাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা, আমরা এখানে সবসময় আমরা একে অপরের দিকে আমরা কাদা চোরাচুরি করতেছি, কিন্তু এই যে গভর্নেন্সের ব্যাপারে, যে এই যে সুপারভিশনের ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকের যে একটা রোল ছিল, সেই রোলকে সেন্ট্রাল ব্যাংক প্লে করতে পারছে?
সে রুল তো পারতেছে, বরঞ্চ আমরা প্রায় দেখি সেন্ট্রাল ব্যাংক বরঞ্চ আগে মানে যদি এই যে একটা অন্তর্বর্তী সরকারের সময়ও যদি না পারে, না, আমরা দেখি না, যে আর কবে আর পারবে? সরকারে যারা আছেন তারাও এই সমস্ত বিষয়ে আন্তরিক বলেই আমরা জেনেছি, কারণ তারা যখন সমালোচক হিসেবে বিগত সরকারের সময় নানান ফোরামে বলেছেন, তো তারাই যখন এখন দায়িত্বে, তখন তো প্রত্যাশা নিশ্চয়ই বেশি ছিল। কিন্তু তারপরও এই 15 মাস পেরিয়ে এসেও আমাদের আলোচনা করতে হচ্ছে কেন যে কবে সেন্ট্রাল ব্যাংক আরো শক্তিশালী হবে। তারপরে দেখেন সেন্ট্রাল ব্যাংক এতগুলো ব্যাংকের বোর্ড রিস্ট্রাকচার করলো, এই বোর্ডগুলো কি করলো? তাদেরকে তো অ্যাকাউন্টেবল করা উচিত এখন, যে তাদেরকে যে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হলো, টাকা ছাপিয়ে টাকা দেওয়া হলো, তাই না? এরা তো কেউ টার্ন অ্যারাউন্ড করাতে পারলো না, সেগুলোকে আপনি এখন ধর্তব্যের বাইরে নিয়ে আসছেন। তো সবাইকে অ্যাকাউন্টেবল করতে হবে, তাই না? তো আপনি একটার পর একটা মেজার্সমেন্টে যদি কাজে না লাগে সব ছেড়ে দিয়ে রাখবেন, এর কোনো, বা যারা এনপিএল ক্রিয়েট করলো তাদেরকে কিছুই বলবেন না, কোনো ধরনের শাস্তির ব্যবস্থা নাই, কিছু নাই, তো সবাই তো মানে আসলে আপনি ভালো মানে লেসন পাবে না, তাই না? আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। সম্প্রতি আপনি জানেন যে 5টি ব্যাংক যে একীভূত হচ্ছে, একটা নতুন ব্যাংক হবে বলা হচ্ছে, সবচেয়ে বড় মূলধনের ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রায় প্রতি বক্তব্যেই বলেন যে এই ব্যাংকটি প্রথম দিন থেকেই লাভে থাকবে। আমরা যেমনটা শুনলাম আসলে হাবিবুর রহমান সাহেব বললেন, এবং একই সাথে আশরাফ আহমেদও বললেন যে পুরো অর্থনীতি চাপের মধ্যে আছে, ব্যাংক যেগুলো আছে তারাও একটা বড় অংশ চাপের মধ্যে আছে। এইরকম একটা ব্যবসায়িক এনভায়রনমেন্টের মধ্যে কি এমন ম্যাজিক আছে যে একটা নতুন ব্যাংক এসেই প্রথম দিন থেকে লাভ করবে? আপনার কাছে জানতে চাই, এই যে কথাটি আসলে গভর্নর মহোদয় বলছেন সেটি আসলে কতটুকু বাস্তবসম্মত, এবং জনগণ এখানে আস্থা রাখার মতো কোনো বক্তব্য এটি কিনা। তার আগে একটা বিরতি নিব। দর্শক দেখছেন অর্থনীতির সংলাপে, পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ব্যাংকে আমানতের জোয়ার, তবু উদ্যোক্তারা কেন ঋণ পায় না, এই বিষয় নিয়ে কথা বলছিলাম। বিরতিতে যাওয়ার আগে জনাব তৌফিক আহমেদ চৌধুরী, নতুন ব্যাংক যেটি হচ্ছে প্রথম দিন থেকেই মুনাফা করবে, লাভ করবে, এরকম একটি কথা আসলে গভর্নর মহোদয় তার বক্তব্যে বলেছেন। এই রকম একটি ইকোসিস্টেমে আসলে সেটি কিভাবে সম্ভব? না, আমি আশা করি যে গভর্নমেন্টের এক্সপেকটেশন সঠিক, সত্যি মানে সত্য হোক, কিন্তু আমার ধারণা এটা সত্য না হওয়ার পসিবিলিটি, আমার ধারণা এটা সত্য না হওয়ার পসিবিলিটি 100%। কারণ আমার মতে এই যে 5টা ব্যাংকে একত্রিত করলো, এটা কোনো বেসিস নাই, এগুলো কোনো এক্সারসাইজও করে নাই। আসলে এই 5টা ব্যাংকে একত্রিত করে মার্চ করার কোনো কারণ আমি দেখি না। তার মধ্যে আমি 4টাকে একদিকে রাখতে পারি, আর একটাকে, যেমন এক্সিম ব্যাংকটাকে কী ক্রাইটেরিয়াতে এখানে আনলো সেটাও আমি জানি না। তো যাই হোক, তো আমার যেটা মনে হয়, ওরা যে যুক্তিতে বলছে যে এটা হবে সর্ববৃহৎ সরকারি ব্যাংক, সরকারি ইসলামিক ব্যাংক, এবং এটা প্রথম দিন থেকে আর প্রফিট, কীভাবে প্রফিট করবে এটার কিন্তু কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম নাই। এখানে ডিপোজিটরদের ইন্টারেস্ট কীভাবে প্রোটেক্ট করবে, শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট কীভাবে প্রোটেক্ট করবে, কর্মচারীদের ইন্টারেস্ট কীভাবে প্রোটেক্ট করবে, তারপরে ব্রাঞ্চগুলো রিলোকেশন কীভাবে, কোনো ধরনের এক্সারসাইজ কিন্তু নাই। সেন্ট্রাল ব্যাংক কিন্তু কোনো এক্সারসাইজ করে নেই, না করে আজকে একটা বলে কালকে আরেকটা বলে, এরকম করে করে যাচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে এক এক লোক এক একভাবে কথাবার্তা বলে। কেউ বলে না একটা কর্মচারীও ছাঁটাই হবে না, কেউ বলে সবার টাকা ফেরত পাবে। আরে বাবা, কীভাবে পাবেন? এর একটা প্ল্যান প্রোগ্রাম তো সবার সামনে দিতে হবে, তাই না? কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম নাই। এগুলো সব একের পর এক ওনারা মানে মাথায় যা আসে তাই ওনারা মানে বলে যাচ্ছে। আমার তো মনে হয় এটা হবে, দিস শুড বি দ্য বিগেস্ট প্রবলেম ব্যাংক ইন দ্য কান্ট্রি আমার মতে। যাই হোক, তা আমি এটা জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশ ব্যাংকের লোকজনদেরকে যে তোমরা কীভাবে মনে করো যে এই ব্যাংকটার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে, যেখানে পুরো ব্যাংকিং সিস্টেমের প্রতি মানুষের আস্থা নাই? তো তোমাদের কি ধারণা এটা কীভাবে ফিরে আসবে বলে তোমরা মনে করো? ওরা আমাকে বললো যে 2টা কারণ। একটা হতে পারে কারণ ব্যাংকগুলো সরকারের ওনারশিপে মানে যাচ্ছে, তো যেহেতু সরকারের নাম থাকবে সেই জন্য ডেফিনেটলি জনগণ এখানেই টাকা পয়সা রাখবে, আস্থা ফিরে আসবে। আমি বললাম যে ব্যাংকে আস্থা ফিরে আসে এটা তো আসলে কে ওনার সেটা দেখি না, এই আস্থা ফিরে আসে তার ক্যাপিটাল লেভেল দেখে। এখন জনগণ না হয় ভুল বুঝতেছে, তাদের ধারণাটা সঠিক পথে নিয়ে আসা দরকার ছিল। যাই হোক, ওরা বলছে যে আমরা তো ক্যাপিটাল দিব 20,000 কোটি টাকা, এটা সেটা, যে দাও বাবা, তোমাদের যেহেতু এত ক্যাপিটাল আছে দাও, যে সরকারের টাকা দিয়ে তুমি এখন প্রাইভেট সেক্টরের ব্যাংকে বেল আউট করো, সরকারের ব্যাংকগুলো বেল আউট করো না কেন? সেটা তো তোমরা করতে পারতে। আচ্ছা যাই হোক, আর সেকেন্ডলি বলছে যে আমরা যেহেতু ইসলামিক নামটা ব্যবহার করব, মানে ইন্টেনশনই খারাপ আমি বলবো।
তাই না? তারপরে আমি বললাম এটার অবশ্য রিজন সেখানে আমি বলতে যাব না বা যাইও নাই, আমি বললাম যে দেখো ইসলামী নাম ব্যবহার করে শুধুমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে দেখবা ব্যবসা করতে হবে, বাকিরা কেউ পারবে না, তুমি লিখে রাখতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আশরাফ আহমেদ। এই যে নানান রকম উদ্যোগ আমরা দেখছি এবং আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এই 5টি ব্যাংককে একীভূত করা বা এদেরকে নিয়েই আসলে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের দৃষ্টিটা অনেক বেশি, তারা এটা নিয়েই ব্যস্ত। কিন্তু এই উদ্যোগগুলো আসলে ব্যবসায়ী হিসেবে, উদ্যোক্তা হিসেবে আপনাদের খুব বেশি কাজে লাগছে কিনা? এই যে এন্টায়ার প্রসেস, ব্যাংক মার্জার, রিস্ট্রাকচারিং যাই বলি না কেন, এখানে কিন্তু আপনি খুব একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়ে গেছে আমাদের। বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স অনুসারে বাংলাদেশ ব্যাংকের দেখার কথা শুধুমাত্র ডিপোজিটারদের স্বার্থ। খুব ভালো কথা। তাহলে ব্যাংকের যে অন্য দুটো কাউন্টার পার্টি, আপনার শেয়ার হোল্ডার এবং যারা বড়োয়ার, তাদের কি হবে? বিকজ আমি আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি যে এই ব্যাংকগুলোর যে যারা লক্ষ লক্ষ ইফ নট কয়েক কোটি গ্রাহক যারা আছেন, বড়োয়ার যারা, তারা কিন্তু বড় ধরনের বিপদে পড়ে গেছেন। কীরকম? একটু আগে যেটা বলছিলাম যে দেখুন, আমি যদি ধরেন এই ব্যাংকগুলোর কোনো একটা থেকে আমি একটা লোন নিতাম, তার মানে কি আমার প্রপার্টির সমস্ত কিছু এখানে মর্টগেজ করা, আমি চাইলেও আজকে অন্য ব্যাংকে যেতে পারবো না। এবং গত 2 বছর ধরে যেহেতু এই ব্যাংকগুলোর ডিসবার্সমেন্ট বন্ধ, তার মানে হচ্ছে আমি অলরেডি ব্যাড ডেট হয়ে গেছি। এবং সবচেয়ে ডেঞ্জারাস যেই কাজটা হয়েছে যে এই যে আমার একটা প্রতিষ্ঠানে এখানে ব্যাড ডেট হলো, এটার ফলে কিন্তু ভালো ব্যাংকগুলোতে আমার কিংবা আমার যারা পার্টনার যারা আছেন, আমি যে অন্য যেই কোম্পানিতে ডিরেক্টর, সেগুলোরও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল লাইন বন্ধ হয়ে গেছে। সেগুলো এখন এনপিএলে পড়ে গেছে, ক্লাসিফাইড হয়ে গেছে। এবং যদি না এই বছর না হয়ে থাকে, আগামী 6 মাসের মধ্যে এটা হয়ে যাবে। কারণ বাংলাদেশ ব্যাংকের একটা রেগুলেশন আছে যে সিআইবিতে যদি ডিরেক্টর যদি ক্লাসিফাইড থাকেন, তাহলে ওটার ওয়ার্কিং ক্যাপিটাল রিনিউ করা যায় না। এবং একটু আমরা যে সারাক্ষণ বলি না যে বেজেল 3-তে আমাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইএফআরএসে রিপোর্ট করা দরকার, খুব ভালো কথা, করলাম। কিন্তু আমাকে একটা সিস্টেম দেখাতে পারবেন পৃথিবীর কোথাও যেখানে এরকম সিআইবির মতো ক্রস ডিফল্ট একটা মেকানিজম আছে? পৃথিবীর কোথাও এটা নেই। কোনো ব্যাংকিং সিস্টেম এভাবে অপারেট করে না। আপনি একটু আগে আরেকটা জিনিস বলছিলাম আমরা, যে দেখুন এক্সিটের কথা বলি, যে ধরুন আমার একটা ব্যাংকে একটা ব্যাড ডেট হয়েছে, উনি কিন্তু গত 2 বছর ধরে ওনার এই ব্যাংকের কারণে আমার ব্যবসাটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই ব্যাংক কিন্তু গত 2-3 বছর ধরে আমাকে ইন্টারেস্ট চার্জ করে গেছে। সো আমার অরিজিনাল প্রিন্সিপাল যেখানে ছিল 100 টাকা, ব্যাংক এখন সেখানে দাবি করছে 130 টাকা দিতে হবে। কেন দিতে হবে? কারণ এটা কিন্তু তাদের কারণেই কিন্তু ধ্বংসটা হয়েছে, এটার কোনো জবাব নেই। এবং এই যে এই প্রসেসটাকে যে আমরা ওভারসি করব, এটা কিন্তু কোনো রেগুলেটর দেখতে দায়িত্বপ্রাপ্ত না। বাংলাদেশ ব্যাংকের কাছে গেলে বাংলাদেশ ব্যাংক বলে এটা তো আমাদের দায়িত্ব না, আমাদের অর্ডিন্যান্সে বলা আছে আমাদেরকে ডিপোজিটর প্রোটেক্ট করতে হবে, বড়োয়ারদের প্রোটেকশনের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আচ্ছা, শেয়ার হোল্ডারদের ব্যাপারে যদি আপনি দেখেন, এই যে 5টা ব্যাংকের যেটা করা হলো, যে আপনি আউটরাইট এই শেয়ারগুলো ক্যান্সেল করে দিয়েছেন। ক্যান্সেল করে দেওয়ার মানে কি? এটা কিন্তু আমাদের স্টক মার্কেটের জন্য, ক্যাপিটাল মার্কেটের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত। কারণ সরকারি যখন এই ডিসিশনগুলো রিস্ট্রাকচারিংয়ের ডিসিশন হবে, সেখানে যদি সাধারণ যে বিনিয়োগকারী, তাদের স্বার্থ যদি কোনোভাবেই কেউ না দেখেন, তাহলে এটা মানে এই সেম জিনিসকে আমরা পরে তাহলে টেলিকমে দেখবো, এই সেম জিনিসকে আমরা এনবিএফআই সেক্টরে দেখবো, আমরা পাওয়ার সেক্টরে দেখবো। ক্যাপিটাল মার্কেটে একটা বড় ধরনের আস্থা সংকট তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করতে হবে। জনাব হাবিবুর রহমান, আপনাকে দিয়ে শেষ করতে চাই। এই যে এত সংকটের মধ্যেও কিছু ব্যাংকে তো নিশ্চয়ই আমানত বাড়ছে, আমরা দেখছি, এবং যদি সামগ্রিক পরিসংখ্যান দেখি আসলে সব মিলিয়ে এই আমানত বাড়ছে, কিন্তু তার সুবিধা আসলে উদ্যোক্তারা খুব একটা পাচ্ছে না। এই যে 2 ধরনের ব্যাংকিং আমরা বললাম শুরুতেই, এই অসমতা, এটিকে আসলে কিভাবে একটা ফেয়ার মার্কেট কম্পিটিশনের মধ্যে আনা যায় বলে আপনার কাছে মনে হয়, সেই পরামর্শ শুনে শেষ করতে চাই। আসলে আমরা যেটা একটু আগে আলোচনা করেছি, সত্যিকার অর্থে এটা চলে আসছে। আমি বলি যে এই ব্যাংকগুলো ভালো করছে, তাদের কাছে উদ্বৃত্ত টাকা আছে, কিন্তু টাকা তারা কিন্তু বিনিয়োগ গ্রহীতাকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? দ্যার আর সাম অবভিয়াস রিজন। আমি একটু আগে বলেছি যে কোভিড 2019 সালের পর থেকে মানুষের রিপেমেন্ট বিহেভিয়ারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেক কাস্টমার আছে, আমি সম্মানের সাথে বলছি, দে হ্যাভ এনাফ ক্যাশ ফ্লো, দে হ্যাভ নো লিকুইডিটি প্রবলেম, তারা ব্যবসায় ভালো করছে, কিন্তু অনেকে টাকা দিতে চাচ্ছে না, উইথ দ্য প্লিয়ার যে আমার আসলে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। নাম্বার 2, যেটা আমি মনে করি, যেটা আমাদের
ব্যাংকার যারা আমরা মনে করেন ব্যাংকিং সেক্টরে কাজ করছি, আসলে ব্যাংকারের কাজ কি? দি মেইন অবজেক্টিভস অফ এ ব্যাংক টু ক্রিয়েট দ্য এন্টারপ্রেনিয়ার। কিন্তু এন্টারপ্রেনিয়ার ক্রিয়েট করার জন্য আমাদের যে ডিপোজিটটা আমার পাওয়ার দরকার, আমি তো সেটা আমার কাছে অ্যাভেলেবেল নাই। যাদের কাছে আর আছে তারাও কিন্তু এখন মনে করেন সে ফিল করছে এনাদেরকে দেওয়ার জন্য। আশরাফ ভাই খুব ভালোই বলেছেন একটা সুন্দর কথা, যে আমার মনে করেন 5টা ব্যবসা আছে, আমি একটা ব্যবসা ওই যে 5টা ব্যাংকের মধ্যে আমার কনফাইন্ড হয়ে গেছে, সেখানে খারাপ হয়ে গেছে, যার কারণে আমি মনে করেন ভালো 5টা ব্যাংক আমি ব্যবসা করতে পারছি না। তাহলে আমি হ্যাভিংস এ গুড ইন্টেনশন, আই এম নট এবল টু হ্যাভ দ্য মানি ফ্রম দোজ ব্যাংক, বিকজ অফ দ্যাট আমি এখানে ক্লাসিফাইড হয়ে গেছি। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস। আরেকটা যেটা সমস্যা আমাদের আমরা মনে করি, আসলে আমরা মনে করেন সবাই আমরা স্বল্প সময়ে টাকা কামাই করার জন্য আমরা সবাই উদ্গ্রীব, কীভাবে হাউ উই ক্যান মেক দ্য মানি ভেরি শর্টেস্ট পসিবল টাইম। কিন্তু ব্যাংক তো এরকম না, ব্যাংক হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, এই অবস্থা চলবে। আপনি একটা জিনিস রিস্ক অ্যাসেসমেন্ট করবেন, আপনি লিকুইডিটি দেখবেন, তার ব্যবসার সার্বিক দিক বিবেচনা করে আপনি আমাদের শেষ করতে হবে। সুতরাং আমার একটাই কথা, আমাদের কাস্টমারের নিরাশ হয়ে চলবে না। আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক দে হ্যাভ টেকেন এর নাম্বার অফ প্রোগ্রামস। আমি আশাবাদী, আমি অপটিমিস্টিক, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে সেন্ট্রাল ব্যাংক যে মনে করেন যে কার্যক্রম নিয়েছে, অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার মনে হয় কাস্টমার একটা ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আবারও সুদিন আসবে। আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ দর্শক শ্রোতাকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতি সংলাপ থেকে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।